কেমন আছেন? আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাকে ফলের রাজা আমের রাজ্যের একটু গভীরে নিয়ে যাব। যে বিষয়টা নিয়ে কথা বলাটা আমার সবচেয়ে অপছন্দের, কিন্তু এর গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। বিষয়টা হলো যে আম নিয়ে গত 10 বছর ধরে আমাদের দেশে একটা লড়াই চলছে। লড়াইটা নিরাপদ আমের লড়াই। এটা আমরা কখনো বুঝতে পারি, কখনো পারি না, কিন্তু বাজারে আম কিনতে গেলে প্রথম প্রশ্নটাই মাথায় আসে, আমি নিরাপদ রাসায়নিক মুক্ত আম কিনছি তো? একটা সময় ছিল আম নিয়ে কারো এত মাথা ব্যথাই ছিল না। বাগানে আম গাছ এমনিতেই পড়ে থাকতো, প্রাকৃতিক নিয়মে যতটুকু ফল হতো ততটুকুতেই সন্তুষ্ট থাকতো বাগান মালিক এবং ক্রেতারা। 90-এর দশকে আম নিয়ে সকলের আগ্রহ বাড়তে শুরু করে। এর সাথে বাড়তে থাকে আমের চাহিদা, সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে আমের দাম। আম গাছে পোকামাকড়ের আক্রমণও বৃদ্ধি পায়। যত বেশি সম্ভব গাছের আম রক্ষার প্রয়োজনীয়তা বড় হয়ে দেখা দেয়। কীটনাশক, বালাইনাশক থেকে শুরু করে আমের উজ্জ্বলতা ও রং রক্ষার জন্য নানান রাসায়নিক ব্যবহার শুরু হয়। মানে আপনি সবসময় এই আম গাছে বিষ দিয়ে বেড়ানোটাই আপনার কাজ? আচ্ছা, এর জন্য আপনার কীরকম ইনভেস্ট করেন? বিষ মানে আপনার বাগান আমি বিষ দিয়ে দিলাম, আমাকে চুক্তি যা হলো 2000, 2500 তো এরকম একটা চুক্তি হয়। এই বিষটা দিতে, আপনার বাগানে বিষটা দিতে মানে কত দিন সময় লাগবে? 3 মাস দিতে হয়। প্রতিদিন? না না না, মাসে দিতে হয়। কয়বার দিবেন এটা? মাসে 2 বার দিই। আগে খুব হইতো, এখন তো আর অর্ডার নাই। কিন্তু এখন তো অনেক বাগান বেড়েছে। বাগান বেড়েছে, বৃষ্টি যত হবে তত আপনার বিষ দেওয়া বেশি হবে। বৃষ্টি তো কম, এই কারণে ধরেন বিষ দেওয়া কম। ও, বৃষ্টি হলে পোকামাকড়ের বেশি উৎপাদন বেশি হয়। 2014 সালের পূর্বে বিষয়টা এত চরমে ওঠে যে আম উৎপাদনের জন্য 3 থেকে 5 বারের অধিক রাসায়নিক প্রয়োগের কোনো প্রয়োজনীয়তা না থাকলেও 30 বারেরও বেশি রাসায়নিক প্রয়োগ করা হতো। আম বাজারে নেওয়ার দিন তো বটেই, বাজার থেকে আম কেনার পরে আড়তদাররা আমের উজ্জ্বলতা এবং রং রক্ষার জন্য আবার নতুন রকমের হরমোন এবং নানা রকম রাসায়নিক মেশাতো। বিষয়টা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। গত বছর তো পুরা লস, 5 লাখ টাকা মতো লস গেছে ঘাটতি। আর এই বছর আপনার দেখা যাচ্ছে আম আছে 60%, 8টা বাগান আছে 60% আছে। এই বাগানে ধরেন যে কমপক্ষে 500 মণ আম হতো, সেখানে 100 মণ হবে। হাইকোর্টের নির্দেশে বাগানে বাগানে নজরদারি করা হতো যে সেখানে রাসায়নিক কেউ বেশি দিচ্ছে কিনা। বাজারে আম পরীক্ষা করা হতো যে সেখানে রাসায়নিক বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো দ্রব্য সেখানে আছে কিনা। এবং আপনাদের এই প্রসঙ্গে মনে পড়তে পারে যে রাস্তায় আম ফেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আম বুলডোজার দিয়ে নষ্ট করে দেয়া হচ্ছে। এই ছবিগুলো মোটেও সুখকর ছিল না, কিন্তু এটা ছিল একটা শক্তিশালী বার্তা। এই সকল পদক্ষেপের কারণে একটা অসাধারণ পরিবর্তন আসতে শুরু করলো। আম উৎপাদকরা নিরাপদ আম উৎপাদনে উৎসাহিত হলেন এবং তারা ফ্রুট ব্যাগ ব্যবহার করতে শুরু করলেন, কেউ কেউ ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করতে শুরু করলেন এবং আম রপ্তানি করা শুরু হলো। বর্তমানে এই যে কীটনাশক এবং ছত্রাকনাশকের যে ব্যাপক যে আগে মানে স্প্রে করা হতো, এটা কিন্তু দিনে দিনে কমতেছে। আগে খুব ব্যাপকতা ছিল। ঔষধ কোম্পানিগুলো বা এই সমস্ত ইনসেকটিসাইড, পেস্টিসাইড এই কোম্পানিগুলা খুব এনকারেজ করতো মানুষকে। আপনাকেও বিষ দিতে হয়, আপনি কিভাবে দেন? আমি আমার বাগানে যেমন হলো যে 3টা থেকে 4টা স্প্রে করার পরে আমরা আর স্প্রে করি না। বৃষ্টি হলে দেখা যায় যে গাছে ওষুধ দেওয়ার একটা প্রবণতা বেড়ে যায়, এটা কেন এবং আপনারা কি করেন? বৃষ্টি হলে হয় কি, গাছে যে ময়লা থাকে সেই ময়লাগুলো আমের উপরে পড়ে। এই কালার ভালো থাকার জন্য, উজ্জ্বল থাকার জন্য আমরা কিন্তু এই কাজটা করি। 2015 সালে বাংলাদেশ সর্বপ্রথম আম রপ্তানি করে। এরপরে গত বছর 2023 সালে এসে বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণ আম রপ্তানি করে, 3000 মেট্রিক টনেরও বেশি। 2016 সাল থেকে আমার আম এক্সপোর্ট হয়। কিন্তু আমি আগেই বলেছি যে নিরাপদ আমের এই যাত্রা এতটা সহজ নয়। কীটনাশক বা রোগনাশক ব্যবহারের প্রবণতা মানুষের মধ্যে বেশি, কিন্তু আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দিচ্ছি আম চাষিদের যেন এই ঔষধ যথেচ্ছ ব্যবহার না করা হয়। পরিসংখ্যানে দেখা যায় রাজশাহী অঞ্চলের 4টা জেলায়, যেখানে আম প্রায় সারা দেশের 50% আম সরবরাহ করে, এখানে প্রায় 93,000 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। তার মধ্যে মাত্র 700 হেক্টর জমিতে নিরাপদ আমের পদ্ধতি ফ্রুট ব্যাগ ব্যবহার করা হয়, যেটা মোট জমির 0.75 ভাগ।
এবছর এই পরিমাণ জমিতে প্রায় 14 কোটি ফ্রুট ব্যাগ ব্যবহার করা হবে। কতগুলো আম দেখা যাচ্ছে যে খোলা আছে, কতগুলো প্যাকেট করা আছে, এর কারণ? এটা বাইরের দেশে যাবে, আর জাস্ট এটা খালি বড়টা ফ্রেশটা খালি প্যাকেট করা আছে, আর ছোট সাইজটা ওটা তো ভাবে চলে না, বাজারে ওটা আমরা তুলে দিই। এটা যেমনি দাগি আম, এটা একটু প্যাকেট করা হবে না, এটা নন ব্যাগিন হিসাবেই চলবে। এটা ব্যাগিন করা যাবে, এটা প্যাকেট করা হবে, এটা ফ্রেশ আছে। আর শুধুমাত্র বড় আমগুলোই প্যাকেট করা হয়, ছোটোগুলো আমরা প্যাকেট করি না। এগুলো এই ছোটোটা যেমনি এটা প্যাকেট হবে না, এগুলো প্যাকেটে চলবে না। একটা প্যাকেটে অনেক খরচা, তো এখন বড়টাই শুধুমাত্র প্যাকেট করা হয়। একটা প্যাকেট 6 টাকা পিস করে দাম, আবার বাঁধার জন্য 1 টাকা করে দিতে হয়। আমরা এই যে ফেরোমন ট্র্যাপ দেখছেন, এটা দিয়েছি। এটা ন্যাচারালি পোকা, ক্ষতিকারক পোকা যেটা দেখছেন, এটাতে ফ্রুট ফ্লাই। এই ফ্রুট ফ্লাই আমের নিচের দিকে এটা ফুটো করে দেয়, ফুটো করলে ওই আমটা ফেটে যায়, নষ্ট হয়ে যায়। পরিসংখ্যান যাই বলুক, আম গবেষকরা মনে করেন যে আমে রাসায়নিক প্রয়োগের প্রবণতা অন্তত 30 ভাগ কমেছে। এ কথাটা বলা যায় যে সচেতনতা বৃদ্ধির জন্য সরকারি বেসরকারি নানান পদক্ষেপের ফলে এখনকার আম আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। এটা নিঃসন্দেহে আমাদের জন্য মহা আনন্দের সংবাদ, কিন্তু এটাও সত্য যে নিরাপদ আমের জন্য এখনো আমাদের অনেক কাজ করার বাকি রয়েছে। আমরা হিসাব করেছি, দেখা যায় যে 40 কেজি আমে 800 থেকে 1000 টাকা অতিরিক্ত খরচ হয়। তো যখন এই আমটা আপনার বাজারে 1800 টাকা মন, তখন আমি এই আমটা বিক্রি করি 3200 টাকা মন। তাহলে আমি 400 টাকা বেশি পাচ্ছি। সবচেয়ে বড় জিনিস হলো যে লোকজনকে আমি নিরাপদ বালাইমুক্ত আম খাওয়াচ্ছি। এখন একটা প্রশ্ন বাকি রয়ে গেল যে এই যে নিরাপদ আম প্রাপ্তি, এক্ষেত্রে আমার বা আপনার কি ভূমিকা রয়েছে? হ্যাঁ, আপনি যখন আম বাজারে কিনতে যাচ্ছেন তখন বিক্রেতাকে প্রশ্ন করুন, এই আমটি কোথা থেকে এসেছে, এই আমটি কিভাবে উৎপাদিত হয়েছে, কিভাবে পাকানো হয়েছে। তাছাড়া যারা পরিবেশ বান্ধব নিরাপদ পদ্ধতিতে আম উৎপাদন করছে তাদের কাছ থেকে আম কেনার চেষ্টা করুন। এক্ষেত্রে কিছুটা বেশি পয়সা দিয়ে হলেও আপনারা সেখান থেকে যদি আম কেনেন, তাহলে হয়তোবা একদিন আমরা সম্মিলিতভাবে সম্পূর্ণ নিরাপদ আম খেতে পারবো।